আসসালামু আলাইকুম। আমি ইয়াসি জুবাইর অনেক ক্রিয়েটিভ লার্নিং সেন্টারের পক্ষ থেকে বলছিলাম। আজকে আমরা সসীম ধারার পর্ব 6 নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা পর্ব 5 নিয়ে আলোচনা করেছিলাম এবং গুণোত্তর ধারা সম্পর্কে জেনেছি। গুণোত্তর ধারার দুইটি সূত্র ছিল n-তম পদ এবং n-তম পদের সমষ্টি, সেই সম্পর্কে আমরা জেনেছিলাম এবং একটি অঙ্ক করেছিলাম n-তম পদ কীভাবে নির্ণয় করতে হয়। আজকে আমরা অনুশীলনী 6 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি করব। এখানে বলা আছে 3 + 9 + 27 প্লাস ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, কি নির্ণয় করো? সমষ্টি। তাহলে এখানে সমষ্টির কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আমাদের যে n-তম পদের সমষ্টি সূত্র রয়েছে সেই সূত্রটি এখানে ব্যবহার করতে হবে। সমাধান। প্রথমেই একটি কথা বলে রাখি, তোমাদের কোশ্চেনের মধ্যে কখনো উল্লেখ নাও থাকতে পারে যে এটি কোন ধারা। যেমন এখানে 3 + 9 + 27 প্লাস ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো, এখানে শুধু এতটুকু বলা আছে, কোথাও উল্লেখ নেই এটি গুণোত্তর ধারা নাকি এটি সমান্তর ধারা। তাহলে এটা আমাদের বুঝে নিতে হবে কিভাবে। আমরা জানি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য যদি সমান হয় তাকে সমান্তর ধারা বলা হয়, আর পাশাপাশি দুইটি সংখ্যার ভাগফল যদি সমান হয় তাহলে তাকে গুণোত্তর ধারা বলা হয়। দেওয়া আছে ধারাটি সমান সমান 3 + 9 + 27 প্লাস ... ধারাটির প্রথম পদ এই সমান সমান কত? 3। ধারাটির সাধারণ অনুপাত আর সমান সমান কত? সাধারণ অনুপাত নির্ণয় কিভাবে করতে হয়? দ্বিতীয় সংখ্যা ভাগ প্রথম সংখ্যা, আবার তৃতীয় সংখ্যা ভাগ দ্বিতীয় সংখ্যা। 9/3 আসে 3, আবার 27/9 কত আসে? 3। দেখো পাশাপাশি দুইটি সংখ্যার ভাগফল সমান, সুতরাং নির্দ্বিধায় আমরা বলতে পারি এটি একটি গুণোত্তর ধারা। সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। আচ্ছা, আমরা একটু প্রশ্নে চলে যাই। এখানে বলছে যে 14টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে আমাদের সমষ্টি সূত্র লাগবে। আমরা জানি যে গুণোত্তর ধারা সমষ্টি সূত্র হচ্ছে দুইটি। এই যে এখানে একটি a × r⁻n-1, আরেকটা হচ্ছে r-1। এখানে আরেকটি আছে যে a × 1 - r⁻n 1 - r। আচ্ছা, এর আগে ক্লাসে আমরা বুঝিয়েছি যে কখন এইটা ব্যবহার করতে হয় আর কখন এটা ব্যবহার করতে হয়। আজকে আমরা একটু প্র্যাকটিক্যালি জেনে নিই। এখানে দেখো r এর মানটা কত? 3। যখন r এর মান যখন 1 থেকে বড় থাকবে, অর্থাৎ r > 1, r এর মানটা যখন 1 থেকে বড় থাকবে তখন এই সূত্র ব্যবহার করতে হবে, অর্থাৎ r এর মানটা প্রথমে দিতে হবে। আবার যখন r এর মানটা 1 থেকে ছোট হবে তখন এই নিচের সূত্রটি ব্যবহার করতে হবে, অর্থাৎ 1 আগে থাকবে আর পরে থাকবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে r এর মান কত আছে? 3। তাহলে 3 হচ্ছে 1 থেকে বড়, সুতরাং আমাদের এই প্রথম সূত্রটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn = a × r⁻n-1 আর নিচে হচ্ছে r-1। আচ্ছা, আমাদের কতটি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে? 14টি। তাহলে এখন লিখব যে সুতরাং 14 সংখ্যক পদের সমষ্টি S14 = এর মান আমরা কত পেয়েছি? 3 বসিয়ে দাও। আর এর মান কত পেয়েছি? আর এর মানও 3 এখানে বসিয়ে দিলাম। দেন পাওয়ার n এর মান কত? n হচ্ছে এই যে কতটি পদের সমষ্টি? 14টি। তাহলে n এর মান হচ্ছে 14 -1 ব্র্যাকেট ক্লোজ। নিচে আর এর মান কত আছে? 3 আছে, 3 লিখে দিলাম, মাইনাস কত? 1। আচ্ছা, এখন আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে 3 আছে, 3 দিয়ে দিলাম, ব্র্যাকেট 3 পাওয়ার 14 -1 ব্র্যাকেট ক্লোজ। 3 থেকে যদি 1 বিয়োগ যায় কত থাকে? 2 থাকে। তাহলে এখন এই 3 আর 2 আলাদা করে নিয়ে আসি সামনে। 3/2
ব্র্যাকেট 3 পাওয়ার 14 মাইনাস 1, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আমরা সুন্দর করে অ্যান্সার লিখে দিব যে সুতরাং 14টি পদের সমষ্টি 3/2 ইন্টু 3 পাওয়ার 14 মাইনাস 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আমরা আরও একটি অঙ্ক নিলাম, 7 নম্বর অঙ্কটি 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট 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 ধারাটির কোন পদ হাফ অর্থাৎ 1/2। এখানে কোন পদ নির্ণয় করতে বলা হয়েছে? আমরা জানি যে পদ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, এখানে যেহেতু কোন পদ অর্থাৎ পদ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ n এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা অঙ্কে চলে যাই। আমাদের যে ধারাটি দেওয়া আছে এই ধারাটি থেকে আমরা কি পাবো? প্রথম পদ পাবো এবং সাধারণ অনুপাত পাবো, সেটি আমরা নির্ণয় করে ফেলি। সমাধান দেওয়া আছে ধারাটি সমান সমান 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ধারাটির প্রথম পদ এই সমান সমান কত? 128। ধারাটির সাধারণ অনুপাত আর সমান সমান কত? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। 64 ডিভাইডেড 128 কত হবে? 64কে যদি কাটা যায় তাহলে 1 থাকে, এখানে কাটলে 2, 1/2। আমি জানি যে এগুলো তোমরা পারো, খুবই সহজ ক্যালকুলেশন। 32/64, এখানে 32 ভাগ করা যায় একবার, 64কে 32 দ্বারা ভাগ করে আসে 2, তাহলে 1/2। দেখো পাশাপাশি দুটি সংখ্যার ভাগফল এখানে সমান, অর্থাৎ কি এটি একটি গুণোত্তর ধারা। সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। আচ্ছা, আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছে? কোন পদ। তাহলে যেহেতু কোনো পদের মান দেওয়া নেই, তাহলে আমরা ধরি n তম পদ 1/2, ধরি n তম পদ 1/2, ধরি n তম পদ 1/2। আর আমরা জানি কি? আমরা জানি n তম পদ। আচ্ছা, গুণোত্তর ধারার n তম পদের সূত্র কি? a ইন্টু r পাওয়ার n-1, তাই না? হ্যাঁ, এখন দেখো এখানেও n তম পদ, এটা আমরা জানি, আর দেওয়া আছে n তম পদ 1/2। তাহলে এই n তম পদ আর এই n তম পদ কি ইকুয়াল লেখা যায়? সুতরাং প্রশ্ন মতে a r পাওয়ার n-1 ইকুয়াল কত? 1/2। 1/2 আমরা এখানে লিখে দিলাম। বা a এর মান কত রয়েছে? 128, 128 এখানে লিখে দিব। 128 ইন্টু আর এর মান কত পেয়েছি? 1/2, 1/2 এখানে লিখে দিব। উপরে কত আছে? n-1। n এর যেহেতু মান নেই, মান আমাদের নির্ণয় করতে হবে, তাহলে এখানে লিখে দিলাম। আর এখানে আছে 1/2। দেখো, বা 128, 128 এখানে কি আকারে আছে? গুণ আকারে। ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে 1/2 এখানে n-1 ইকুয়াল 1/2 ইন্টু 128, বা এখানে 1/2 n-1 ইকুয়াল, এখানে হয় 128 দুগুণা কত হয়? 256। দেখো এখানে আমরা কত পেলাম? 1/2 পাওয়ার n-1 1/256। এখানে আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে। কি বুদ্ধি? দেখো আমাদের কিন্তু উপরের মানটা প্রয়োজন, তাই না? তাহলে কি করতে হবে? এই নিচে যে আমাদের মান রয়েছে অর্থাৎ বেজ রয়েছে, এইটাকে আমাদের সরাইতে হবে, বাদ দিতে হবে। তুমি করবা, এখানে কি আছে? 1/2। তুমি এখানে যা আছে 1/2 উপরে লিখিয়ে দিবা n-1, লিখলাম। এখন তুমি এখানেও 1/2 লিখে দিবা। কেন লিখবা? দেখো আমাদের যেহেতু উপরে মানটা প্রয়োজন আর নিচে 1/2 এবং 1/2 কি বাদ দেওয়া যায়, তাহলে কি উপরে মানটা চলে আসে, মানে কি n চলে আসে। চলো, এখন আমি যে এটা লিখলাম 1/2, এই মানের ভিত্তিটা কি?
আমরা নর্মালি গণিতে অনেক কিছুই করতে পারি, কিন্তু আমাদের সঠিক যুক্তি প্রয়োজন হয়। তাহলে এখানে 1/2 যে আমি লিখছি, তাহলে অবশ্যই এটার পিছনে কোনো না কোনো যুক্তি রয়েছে। কি যুক্তি দেখো, এখানে আছে 1/256 আর আমি লিখছি 1/2, তাহলে কি হলো? না, হলো না। এখন এখানে এমন একটি যদি পাওয়ার দেই যেই পাওয়ারের সাহায্যে এই 1/256 হয়ে যায়, তাহলে কিন্তু আমার যুক্তি মিলে যাবে, তাই না? আচ্ছা দেখো, যদি তুমি পাওয়ার এখানে খেয়াল করো, একের উপর পাওয়ার যা দিবা একই থাকে। যদি 2 এর উপর 2 পাওয়ার 7 দিই তাহলে কত আসে? 128। আবার যদি একটু বাড়ি 2 পাওয়ার 8 দিই তাহলে কত আসে? 256। দেখো এখানে যদি আমি পাওয়ার 8 দিয়ে দিই, তাহলে 1কে পাওয়ার 8 করলে কত হয়? একই হয়। আবার 2কে পাওয়ার 8 করলে কত হয়? 256 হয়। দেখো তো এই 1/256 মিলছে কিনা? হ্যাঁ, এর মানে এই পাশ কিন্তু সমান সমান, অর্থাৎ এইটা এই কাঠামো যেই কথা, এইটাও একই কথা। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি। এখন কেন লিখলাম? আমরা এই কারণে লিখলাম যে এখানেও 1/2 আসছে, এখানেও 1/2 আসছে, তাহলে দুই পাশ থেকে 1/2 বাদ দেওয়া যায়। এখান থেকে আমাদের n - 1 = 8। এখন -1 আছে এখানে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? +1। তাহলে 8 + 1, সুতরাং n = কত আসে? 9। দেখো n এর মান কিন্তু আমাদের নির্ণয় হয়ে গেল, তাই না? সুতরাং আমরা বলতে পারি যে ধারাটির 9তম পদ = 1/2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আজকের দুইটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আমি এই নিয়ম ভিত্তিক আরো কিছু অঙ্ক ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিব, তোমরা ওগুলো বাসায় প্র্যাকটিস করবা। আশা করি এর মধ্যে থেকে আর কোনো সমস্যা থাকবে না। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।